ধানের শীষ প্রতীকে জামায়াতের নেতাদের প্রার্থিতা বাতিলের এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। রাতে নির্বাচন কমিশনের সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। তিনি আরও জানিয়েছেন, জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের জন্য যেহেতু কোনো আপিল করা হয়নি, তাই নির্বাচন কমিশনের কিছু করার নেই। প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহণ করে চূড়ান্ত করেন। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কোনো আপিল দায়ের করা হয়নি। ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে রিটার্নিং অফিসার উল্লেখিত 25 জনের প্রার্থিতা চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ করেছেন। এই অবস্থায় তাদের প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নির্বাচন কমিশনের নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে রংপুরবাসীর কাছে ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তারাগঞ্জ ও পীরগঞ্জে নৌকা মার্কার জনসভায় তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে দেশের উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক স্বাধীনতা এসেছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ 2013 সালে রংপুরের পীরগঞ্জে এসেছিলেন। দীর্ঘ 5 বছর পর পুত্রবধূকে কাছে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ছিল পীরগঞ্জবাসী। আওয়ামী লীগ সভাপতিও তাদের ভালোবাসার জবাব দেন। নির্বাচনী জনসভায় নৌকা মার্কায় ভোট চান তারকারা। বক্তব্য রাখেন রংপুর 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পীরগঞ্জের 15টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে যাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, চাওয়ার আগেই পীরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। আগুন সন্ত্রাস করা মানুষরূপী দানবদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা। ওই পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ তাদের গায়ে, কাজে তাদের থেকে সাবধান থাকবেন। তারা একজন তাদের নেত্রী খালেদা জিয়া চুরি করে আজকে জেলে এতিমের টাকা মেরে খেয়েছে, আর তার ছেলে টাকা পাচার করেছে, 10টা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, 21 আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত। আওয়ামী লীগ সভাপতি রংপুর 6 আসনের প্রার্থী 10ম সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেন। অন্যান্য প্রার্থীদের জন্যও ভোট চান তিনি। আমি আমার মেয়ে শিরিন শারমিনকে আপনাদের হাতে তুলে দিয়েছি, আপনারা ভোট দিন। আমরা উন্নয়ন দেব, সমৃদ্ধি দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব। এর আগে তারাগঞ্জের জনসভায় উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে আরও একবার ক্ষমতায় আসার প্রয়োজনীয়তা তুলে ধরেন শেখ হাসিনা। খাবার কোনো কষ্ট হয় নাই, ফসল উৎপাদন হচ্ছে, খাবারের ব্যবস্থা আমরা করতে পেরেছি। একটি মানুষও গৃহহারা থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, প্রতিটি মানুষ চিকিৎসা পাবে। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। কাজে আমরা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। রংপুর 2 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরীকে পরিচয় করিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট চান তিনি। ফেরার পথে দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, আমতলী এবং শহরের ফুলতলীতে আয়োজিত পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় প্রধানমন্ত্রী দিনাজপুরবাসীর কাছেও উন্নয়নের ধারাবাহিকতার জন্য নৌকার সমর্থন চান। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে ভারতীয় গণমাধ্যম টাইমস নাওকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। আসন্ন নির্বাচন ছাড়াও জঙ্গিবাদ, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, গত 10 বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নের উপর অগ্রাধিকার দিয়েছে তার সরকার। এ সময় বাংলাদেশের মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে জঙ্গি হামলা চালাতে দেয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। আর একবার আসতে পারলে আমি মনে করি যে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছি, সেটা আমি সম্পন্ন করতে পারবো। গত 10টা বছর দিন রাত যে পরিশ্রম করেছে, আজকে তো একটা জায়গায় আমাদের ওঠার সময়, আমরা কেবল উঠছি। এই সময়টার জন্য আবার বাংলাদেশ যেন ধপ করে পড়ে না যায়, তো সেজন্য মনে করি যে জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করুক।
নির্বাচন নিয়ে কেউ অশুভ তৎপরতা চালালে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দলীয় নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে নোয়াখালী 1 আসনের চাটখিল উপজেলার পাঁচগাঁও সরকারি পাইলট হাই স্কুলে নির্বাচনী সভায় তিনি কথা বলেছেন। ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা আবারও সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করা হবে এবং প্রতিটি পরিবারের একজন বেকারকে চাকরি দেওয়া হবে। তিনি সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলে দলে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে। দেশের মানুষের শেষ আশা ভরসার স্থান সেনাবাহিনী এবং তারা নামলে দেশের মানুষ আস্থা ও ভরসা পায়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে নিজ এলাকায় নির্বাচনী জনসভায় একথা বলেছেন তিনি। এ সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। সেনাবাহিনী নামলে আমরা আশ্বস্ত হই, আস্থা পাই। আমরা আশা করব জনগণের এই আস্থার মর্যাদা তারা রক্ষা করবেন। জনগণ যা চায় তাই করবেন। তারা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবেন। 3 আসনে প্রার্থিতা ফেরত পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। দুপুরে হাইকোর্টে এই আবেদন করেন তারা। দণ্ডপ্রাপ্ত হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে তাঁর প্রার্থিতা বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে সেখানে তাঁর আবেদনের ওপর বিভক্ত আদেশ দেন 2 বিচারপতি। পরে তৃতীয় একটি বেঞ্চ বেগম খালেদা জিয়ার আবেদনটি খারিজ করে দেন। ওনার নির্বাচনের 3টি রিট খারিজ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে আমরা সিএমপি ফাইল করছি। আজকে সিএমপি ফাইল করার পরে সিনিয়রদের সাথে আলাপ করে আমরা চেম্বার জজে কখন যাব এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে আমরা ওই 3টা আদেশের বিরুদ্ধে সিএমপি ফাইল করেছি। নির্বাচনকে সামনে রেখে আজ রাত 12টার পর থেকে মাঠে নামছে সেনাবাহিনী। সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া প্রতি জেলায় 1 ব্যাটালিয়ন করে সারা দেশে সশস্ত্র বাহিনীর 30,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছে কমিশন। এদিকে আইএসপিআর এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কাল সকাল থেকে 389 উপজেলায় সেনা টহল থাকবে। পাশাপাশি 18 উপজেলায় মোতায়েন করা হবে নৌবাহিনী। এদিকে 29 ডিসেম্বর মধ্যরাত থেকে 30 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। সরকারের উন্নয়ন আর দলীয় ইশতেহারের বাইরেও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা। এদিকে সেনাবাহিনী মাঠে নামলে আগামীকাল থেকে নির্বাচনী পরিবেশ পাল্টে যাবে বলে মনে করছেন বিএনপি প্রার্থীরা। রাজধানীতে উৎসব মুখর পরিবেশে প্রচারণা ও জনসংযোগ করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রবিবার সকালে ফার্মগেটে নির্বাচনী জনসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান খান কামাল। আর ঢাকা 11 আসনে প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী একেএম রহমতুল্লাহ। যাত্রাবাড়িতে নির্বাচনী প্রচারণা করেন ঢাকা 5 আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী। এ সময় তিনি ভোট কেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহ্বান জানান। 30 তারিখের নির্বাচন একটি সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন উনিরা আমাদেরকে উপহার দেবেন, তাই আমরা আশা ব্যক্ত করছি। জুরাইনে গণসংযোগ করেন ঢাকা 4 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। মুগদায় প্রচারণায় নামেন ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস। আমাদের হামলা নির্যাতন করা হচ্ছে, যেভাবে সন্ত্রাস চালানো হচ্ছে নেতাকর্মীদের উপরে, অন্তত 30 তারিখে যেন আমাদের সমস্ত নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবাই যেন নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে, এটাই আমরা প্রত্যাশা করি। বিকেলে ঢাকা 6 আসনের জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদের সমর্থকেরা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় মিছিল করে। এছাড়া ঢাকা 13 আসনের আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক মিরপুর 1-এ উঠান বৈঠকে অংশ নেন। আমরা নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জনগণ আবার ক্ষমতায় ফিরিয়ে এনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং উন্নত সমৃদ্ধ একটি সোনার বাংলা বিনির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দেবে। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো প্রকার আঘাত না করতে কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল 2 আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। নড়াইলে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানিয়েছেন। এদিকে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রোববার মাশরাফি বিন মর্তুজা নড়াইলে বিভিন্ন এলাকায় পথসভা, জনসভা ও মতবিনিময় সভায় অংশ নেন। মায়েজপাড়ায় জনসভায় নড়াইলকে অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। সুন্দর একটি নড়াইল উপহার দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বীরা শারীরিক ও মানসিক কোনোভাবেই যেন আঘাত না পান সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। প্রতিপক্ষ কেউ মানসিক বা শারীরিকভাবে আঘাত করুক, আপনারা একটু দেখবেন এটা, কারণ যারাই আমাদের প্রতিপক্ষ আছে তাদেরকে যেন কোনোভাবে আঘাত না করা হয়। রাজশাহীর শিরোইল কলোনি এলাকায় গণসংযোগ করেন মহাজোট মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা, আর ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগ করেন দরগাপাড়া এলাকায়। রাজবাড়ী 1 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর চৌরাস্তা ব্রিজ সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার হরেঙ্গাতলী, তুলবান, বাবুপাড়া সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা করেছেন সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার। পিরোজপুরের বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে পথসভা করেছেন আওয়ামী লীগের প্রার্থী শমা রেজাউল করিম। এছাড়া শেরপুর 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক ভাতশালা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। জেলা প্রশাসক ও তাদের পরিবার সদস্যদের ভয়ভীতি দেখিয়ে দেয়া উড়ো চিঠির তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চিঠির লেখা পরীক্ষা করতে পাঠানো হয়েছে গোয়েন্দাদের কাছে। বেনামি চিঠিতে বিচলিত না হতে বলেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন জেলার প্রশাসকরা। গেল কদিনে বেশ কিছু জেলার প্রশাসকদের উড়ো চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়। সবশেষ এই চিঠি দেয়া হয় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে। আমি আতঙ্কিত নই, কেননা আমরা আমাদের কাজটা জানি, আমরা আমাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন এবং আমরা কতটা নিরপেক্ষভাবে কাজ করছি এবং দায়িত্বশীলতার কাজ করছি সে ব্যাপারে আমি নিজের প্রতি আস্থাশীল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি জেলা প্রশাসক সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা বাড়ানোর কথা জানান। আমাদের গোয়েন্দা বাহিনীরাও যেগুলি চিন্তা করছে, মানে খবর পাচ্ছে, সেগুলির ব্যবস্থা হচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আর এই অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে, মানে সেইগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমি মনে। এদিকে রবিবার নির্বাচন কমিশন দায়িত্ব পালনকারী সব নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠিয়ে এসব ঘটনায় বিচলিত না হয়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিস ভাঙচুর সহ সহিংসতা চালাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমাম। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে নতুন ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী নির্বাচনের মাঠে না থেকে আওয়ামী লীগের অন্যান্য সকল গণতান্ত্রিক দলের ও জোটের অফিস ভাঙচুর, মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে। আবার প্রতিদিন নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে এই ধরনের হামলা ও সহিংসতার জড়িত বিএনপি জামাত কাডারদের অবিলম্বে গ্রেপ্তার করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন প্রার্থী। এদিকে এক বিবৃতিতে সোমবার থেকে সেনাবাহিনী মাঠে নামানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে প্রচারণায় বাধা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী এনামুল হক। চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান জানান, শনিবার তার বাড়িতে হামলা ও ভাঙচুরের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। পুলিশ পাঠানোর ফলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে, কিন্তু এখনো হুমকি দামকি তারা অব্যাহত রেখেছে। তারা আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে চায়। লক্ষ্মীপুর 4 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আসম আব্দুর রব রামগতিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে জানান, পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে সরকার। কেন্দ্রের সামনে ভোটারদের পটরুদ্ধ, জাল ভোট, কেন্দ্র দখল করে সিল মারা, এজেন্টদের গ্রেপ্তার এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, রেজাল্ট শিট বদল, বাক্স বদলের পরিকল্পনা। একই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পাবনা 1 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী অধ্যাপক আবু সাইদ। যারা আমার হামলা করছে একজনকে গ্রেপ্তার করা হয়নি, একজনের বাড়ি যাওয়া হয়নি। কেন? কি জন্য? থানা পুলিশ আইন শৃঙ্খলা আছে। ভোট চাইতে গেলে হামলা করা ছাড়াও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজশাহী 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ও রাজশাহী 3 আসনের শফিকুল হক মিলন। আমাদের ধানের শীষের বিভিন্ন অফিসে গিয়ে অফিস ভাঙতেছেন, পোস্টার, ফেস্টুন, ব্যানার ছিঁড়তেছেন, আগুন দিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় আবারও হামলা চালানোর অভিযোগ করেছেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। প্রতিনিয়ত আমার উপর হামলা করা হচ্ছে। আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি আসলে চাচ্ছেন কি যে আমি প্রচারণা বন্ধ করে ঘরে বসে থাকবো আর উনি খোলা মাঠে গোল দিবেন, উনি বলে দিলেই পারেন। এদিকে সোমবার থেকে সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি পাল্টে যাবে বলে আশা করছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস, যেখানে আমরা তুলে ধরব দেশের নানা প্রান্তের মানুষের নির্বাচন ভাবনা। প্রোটেক্টর উডেন ডোর ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে সুনামগঞ্জ 4 আসনে। এই মুহূর্তে সুনামগঞ্জের হোসেন বখত চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। সুনামগঞ্জ 4 আসনে, সেখানে মহাজোট থেকে জাপার জাতীয় পার্টির নাঙ্গলপুর থেকে নির্বাচন করছেন এবং ধানের শীষে ফজলুল হক আসপিয়া উনি বিএনপি থেকে নির্বাচন করছেন। তো আমার সাথে এই মুহূর্তে বেশ কয়েকজন তরুণ ভোটার আছেন, যারা অনেকেই বা সবাই প্রায় প্রথমবারের মতো ভোটার হয়েছেন। তারা অনেকেই ভোট নির্বাচনে উচ্ছ্বসিত আছেন। তো আমি জানতে চাইবো যে প্রথমবারের মতো আপনারা ভোটার হয়েছেন, তো নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন? জি, নির্বাচনী পরিবেশ সারা দেশের সুনামগঞ্জেও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, এটাই আমি বলতে চাই। আর জাতীয় ইলেকশন সামনে, কাল থেকে সেনাবাহিনী মাঠে কাজ করবে, তখন যদি নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হয় এই আশা করি। আর 30 তারিখ যাতে আমরা নিশ্চিন্তে ভোট দিতে পারি, সুষ্ঠু পরিবেশ পাই, এইটাই আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। যতটুকু জেনেছি প্রথমবারের মতো ভোটার হয়েছেন, পড়াশোনা শেষ পর্যায়ে। আপনি কি প্রত্যাশা করছেন যারা নির্বাচিত হবেন বা সরকার গঠন করবেন? জি, প্রথমবারের মতো আমি এবং আমার বন্ধুরা সবাই আমরা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি 30 তারিখে। এখন আমরা সবাই আপনার লেখাপড়া শেষে, এখন হয়েছে কি যে আমাদের এমপি মহোদয় যেই হবেন, আমাদের লেখাপড়া শেষে যাতে আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় বা চাকরির ব্যবস্থা হয়, আর সার্বিক দিক দিয়ে যে আমাদের জেলার উন্নয়ন কামনা করতেছি ওনার কাছ থেকে। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে জানতে চাইব, আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা হচ্ছে যে সুনামগঞ্জে যারা এমপি হবেন তাদের হচ্ছে আমাদের মেডিকেল একটা সুবিধা হোক, চিকিৎসার সুবিধাটা খুব ভালোভাবে হোক। আর আমাদের কর্মসংস্থানে যদি নতুন নতুন কোনো কিছু হয়, আমরা যারা পড়াশোনা শেষ করছি তারা যাতে নতুন নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। তো আমি এটাই সবার কাছে প্রচেষ্টা করবো এমপিদের কাছে, যে ওরা আমাদের এই জিনিসটা করে দেন। আর মেডিকেল, আমি চাচ্ছি মেডিকেলের সুব্যবস্থা যেন উনি ভালোভাবে করে, রাস্তাঘাটের ব্যবস্থাটা। ধন্যবাদ। 2 দল সহ মোট 7 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো কাদের মধ্যে তীব্র লড়াই হতে পারে বলে আপনি মনে করছেন? আসলে এখানে স্পেসিফিকলি বলা যাচ্ছে না কাদের মধ্যে হচ্ছে, কারণ নির্বাচনটা আমরা চাই সুষ্ঠু হতে, এবং সুষ্ঠু করার জন্য যেভাবে প্রয়োজন আমাদের সেনাবাহিনী মাঠে নেমেছে, আইন শৃঙ্খলা বাহিনীরা সাথে আছেন। তো আমরা সবাই চাইবো যেন ইলেকশনটা সুষ্ঠু হয় এবং যে দলই ক্ষমতায় আসুক, সব দলই কিন্তু মোটামুটি এখন তরুণদের উপর নির্ভরশীল। তো তরুণদের উপর নির্ভরশীল হতে হলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, সেই ক্ষেত্রে শিল্পায়ন বাড়াতে হবে, এবং এক্ষেত্রে দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে। তো আমাদের একটাই দাবি যে সবকিছুর জন্য যারাই ক্ষমতায় আসেন সবকিছুর জন্য আমাদের ওইভাবেই আমাদের দাবিটা যেন করা হয়।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা নিশ্চিত করতে হবে। নির্বাচনের দিন পরিবেশ যেন ভালো থাকে সেটা তারা চেয়েছেন। তারা সেটাও বলছেন যে তরুণ প্রায় 1,28,00,000 যে নতুন ভোটার আছে, তরুণ আমি 2,40,00,000 যে তরুণ ভোটার, তাদের দিকে নজর দিতে হবে, তাদের কর্মসংস্থান বাড়াতে হবে, এমনটি তারা এখানে প্রত্যাশা করতে জানিয়েছেন। তো প্রোটেক্টর উড অ্যান্ড রোড ইলেকশন এক্সপ্রেস আমরা আগামীকালকে যাব সিলেটে, সেখানকার কোনো নির্বাচনী আসনে ভোটারদের ভাবনা এবং তাদের প্রত্যাশা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চুয়াডাঙ্গার উথলিতে বাস, সিএনজি, অটোরিকশা ও স্থানীয় পরিবহন আলম সাধুর ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 5 জন। স্থানীয়রা জানিয়েছে, জীবননগর থেকে কেজিএন পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার দিকে আসছিল। সন্ধ্যা 6:15টার দিকে বাসটি উথলি মোল্লাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও ধান বোঝাই আলম সাধুর ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে পড়লে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হন। গুরুতর আহত হয় বাস ও সিএনজির 5 যাত্রী। দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিল বলে জানান এক প্রত্যক্ষদর্শী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিক ও বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমাম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটি আয়োজিত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনায় একথা বলেছেন তিনি। এইচ.টি. ইমাম জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবার পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই সম্পূর্ণ হবে। পরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের সম্পর্ক উন্নয়ন নিয়ে মুজিব টু হাসিনা নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। So we have to be very careful providing security to our foreign guests, to journalists coming from all over the world, and also to our distinguished observers. I wish all of us will work together to make this upcoming election on 30th December a very successful one. জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও তাদের সহযোগীদের বর্জন করে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী ও পেশাজীবী সমাবেশ থেকে এমন আহ্বান জানানো হয়েছে। পেশাজীবী সমন্বয় পরিষদের কো-চেয়ারম্যান প্রফেসর ডাক্তার কামরুল হাসান বলেন, স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে স্বাধীনতার পক্ষে ভোট দিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ সহ আরও অনেকে। বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব সহ বেশ কিছু সুপারিশ করেছে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। সংবাদ সম্মেলনে রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর তাসনিম সিদ্দিকী দেশের অভিবাসন বিষয়ে খুঁটিনাটি তুলে ধরেন। এবার কম জনশক্তি প্রবাসে গেছে, তাই আগামীর বছর রেমিটেন্স কম আসার আশঙ্কা করছেন তিনি। প্রবাসীরা ভোটাধিকার না পাওয়ায় নির্বাচন কমিশনের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর শাহাদিন মালিক। একই সঙ্গে সৌদিতে নারী শ্রমিক ও সহিংসতা প্রবণ দেশগুলোতে শ্রমিক না পাঠানোর সুপারিশ করেছেন তিনি। বর্তমান সরকার আবার ক্ষমতায় আসলে ঋণ খেলাপিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিত করা হবে। বিকেলে বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা উদ্বোধনের আগে এই কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে জানানো হয়, মিরপুর 12 নম্বরে ব্যাংকের 67তম শাখায় স্থানীয়রা গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য বিল জমা দিতে পারবেন। ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ জানান, এই শাখা থেকে ঋণ পাবার ক্ষেত্রে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আগামী বছর থেকে প্রথম ও একমাত্র ব্যাংক হিসেবে জমি নিবন্ধনের ফিও জমা নেবে এনআরবিসি ব্যাংক। দেশে কর্মসংস্থান সৃষ্টি মতো করে যাতে আপনাদের অর্থকে এনআরবিসি যে সমস্ত প্রোডাক্টগুলো তাদের খুবই দরকার।
খুলনাকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি বন্দরের উন্নয়ন, গ্যাসের সংযোগ স্থাপন, বেকারদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন করা হবে। রোববার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জনতার দরবার অনুষ্ঠানে এসব প্রতিশ্রুতি দেন বিভিন্ন দলের প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জিপিএইচ ইস্পাত নিবেদিত জনতার দরবারে। রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জনতার দরবার হাজির হয়েছিল খুলনা বিভাগে। জনতার নানান প্রশ্নের শারমিন চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে খুলনার গণমানুষের মুখোমুখি হন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শুরুতেই নির্বাচন নিয়ে নিজেদের ভাবনার কথা জানান তারা। নির্বাচনে চলছে অবৈধ টাকার খেলা। যদি ভোট নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, তাহলে আমরা ইসলামী আন্দোলনের পক্ষে ভালো একটি ভোটের আমরা আশা করছি। বিএনপি কিন্তু নির্বাচনে গিয়েছে 7 দফা দাবিকে সামনে নিয়ে, কোনো দফায় অর্জন না করেই গিয়েছে। শেখ সালাউদ্দিন জুয়েল এখানে মনোনয়ন পাওয়ার কারণে খুলনা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। প্রার্থীদের কাছে খুলনার নানা সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত দর্শকরা। তাদের প্রশ্ন ছিল খুলনার অবকাঠামোগত উন্নয়ন, বেকার সমস্যা, শিল্প ও বন্দরের উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা সহ নানা বিষয়ে। সকল ধর্মের নারীরা যাতে পিতার সম্পত্তির অধিকার পায় সে ব্যাপারে যারা নির্বাচিত হবেন, যারা সংসদে যাবেন, তারা আইনগত বিষয়টা নিয়ে কাজ করবেন কিনা। খুলনা জনগণের কাছে কি দৃশ্যমান উন্নয়ন প্রতিশ্রুতি দিতে চান? প্রার্থীরা সবাই খুলনাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। যারা সমাজের অগ্রণী ভূমিকা পালন করে সাংস্কৃতিক অঙ্গন, আমরা তাদের সব প্রকার সুযোগ সুবিধা দেব। সুন্দরবনকে আরো আধুনিকায়ন, পর্যটন কেন্দ্র করার জন্য বৈজ্ঞানিকভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা। পুরনো যে সমস্ত মিল কারখানা এগুলোকে জীবিত রাখা, নতুন শিল্পায়নের ব্যবস্থা করা এবং শিল্পের প্রসার, বন্দরের আধুনিকায়ন। খুলনা শিল্প অঞ্চল বন্ধ হয়ে গিয়েছিল। এই শিল্প অঞ্চল শ্রমিকরা কাফনের কাপড় পরে মিছিল করেছিল। মোংলাতে এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে। আমাদের এই অঞ্চলে যা কিছু দৃশ্যমান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে এগুলো হচ্ছে। সোমবার সন্ধ্যা 6টায় ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে থাকবেন ময়মনসিংহের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ধন্যবাদ আপনাদের চারজনকেই। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ। এবারে জানাবো সংস্কৃতির খবর। মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো বিজয় মহোৎসবের তৃতীয় দিনের আয়োজন। উৎসবে সঙ্গীত, নৃত্যকলা আর পথনাটক পরিবেশনার মধ্য দিয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ পরিণত হয় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাঙালির মিলন মেলায়। লাখো শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্য হৃদয়ে লালিত ভালোবাসার গানের সাথে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের তৃতীয় দিনের আয়োজন। শিল্পীদের নৃত্য মুদ্রায় মূর্ত হয়ে ওঠে মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বাংলা গানের সুদীর্ঘ পরম্পরায় বহমান সুরের জাদুতে শ্রোতাদের হারিয়ে যাওয়া সময়ের গল্প শোনায় শিল্পীরা। তরুণ শিল্পীদের নৃত্যভঙ্গিমায় মূর্ত হয়ে ওঠে এই ভূখণ্ডের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পটভূমি। কিরণচন্দ্র রায়ের উদাত্ত কণ্ঠের লোকগানে উচ্চারিত হয় মহান মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ আলতাফ মাহমুদের 85তম জন্মদিন আজ। 1933 সালের 23শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই মুক্তিযোদ্ধা শিল্পী। ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার আলতাফ মাহমুদ মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে তাঁর বাসায় গোপন ক্যাম্প স্থাপন করেন। 1971 সালের 30শে আগস্ট পাকিস্তানি বাহিনী তার বাসা থেকে তাঁকে সহ অনেক গেরিলা যোদ্ধাকে আটক করে। পাক হানাদারদের নির্মম নির্যাতনে শহীদ হন এই কিংবদন্তি শিল্পী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আলতাফ মাহমুদের অনেক দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের সময় অনুপ্রাণিত করেছে মুক্তিযোদ্ধাদের। 21শে পদক, স্বাধীনতা পদক সহ অনেক সম্মাননায় ভূষিত হন তিনি।